জিয়া রহমান ফ্লোর থেকে উঠে গিয়ে স্টেজের ফ্লোর থেকে উঠে গিয়েই পুরো সোজা ডায়াসের দিকে হাঁটা দিল। আমিও ভয় পেয়ে গেলাম। ডায়াসের দিকে হাঁটা দিয়ে আমাকে আলতো করে সরিয়ে দিয়ে উনি মাইকে বলল, ট্রাক চালিয়ে ছাত্রদের উপর দিয়ে এরশাদ ছাত্র হত্যা করেছে। কোনো ছাত্র কিন্তু এরশাদ পরবর্তী সরকারের অংশীদারিত্ব চায় নাই। পিয়ার পেছনের রাস্তা দিয়ে তো কেউ যাওয়া উচিত নয়। এটা তো জামাত চায়, কারণ ওরা জানে জীবনে ক্ষমতা আসতে পারবে না। বড় বড় প্রত্যেকটা কোম্পানিকে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামাত এবং এনসিপি, হাজার কোটি টাকার কন্ট্রাক্টে। সেটাকে চাঁদাবাজি বলছে না। তাদের পিএরা যা করেছে সেটাকে চাঁদাবাজি বলছে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো চাঁদাবাজি করছে পুরো দমে জামাত ইসলাম, শিবির এবং এনসিপি। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব ওয়াদুদ ভূঁইয়া। আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। শুরুতেই জানতে চাইবো, আপনি খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ছিলেন 2 বার, সেই সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ছিলেন। আপনার রাজনৈতিক জার্নিটা শুরু হয়েছে কিভাবে এবং কি আপনার অনুপ্রেরণা ছিল এবং যার ফলে আপনি এই জায়গায় চলে আসছেন? আমার রাজনৈতিক জার্নিটা অত্যন্ত কঠিন, দুর্গম, পিচ্ছিল। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমি খুব ছোট। তখন জিয়াউর রহমান, মেজর জিয়া, তখন স্বাধীনতা যুদ্ধ করার জন্যই তিনি রামগড়ে একটি ক্যাম্প করেন। রামগড় তখন মহকুমা। তো ওই রামগড় মহকুমায় তিনি যখন মুক্তিযোদ্ধাদেরকে ট্রেন্ড আপ করেন এবং সেখান থেকে যুদ্ধ করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে হানাদার বাহিনীকে অ্যাটাক করছেন, তখন তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রের যন্ত্রটি, যেটাতে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটা তিনি কিন্তু চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রামগড় নিয়ে যায়। রামগড় নিয়ে তিনি বসান সেটা রামগড় পোস্ট অফিসে। সেই পোস্ট অফিস থেকে তিনি সেটা নিয়ন্ত্রণ করতেন। দেশের গান টান শুরু করলেন। তখন আমরা এত ছোট যে আমরা তখন ওই পোস্ট অফিসে এটা দেখার জন্য চলে গেলাম। মাঠে যে ট্রেনিং দিচ্ছে সেখানে চলে যেতাম। তো আমাদেরকে মাঠের ভাবে ঢুকতে দেওয়া হতো না। এই অবস্থায় আমি একটা পর্যায়ে জিয়াউর রহমান একদম স্পর্শ সান্নিধ্যে চলে গেলাম। জিয়াউর রহমান আমাকে স্পর্শ করলো, আমার এই চুবুকে হাত দিল, কাঁধে হাত বুলিয়ে দিল, পড়াশোনা করো, যাও, ঘুরো না। এইভাবেই জিয়াউর রহমানের প্রতি আমার একটা আগ্রহ আসলো এবং আমি অনুপ্রাণিত হলাম, একটু ভালো লাগা তৈরি হলো। সেটা রাজনীতির কিছু না, রাজনীতি তো বুঝি না, বুঝার বয়স হয়নি। জিয়াউর রহমান, এর আগে মা বাবা সবার কাছে শুনেছি জিয়া নামে একটা লোক স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছে, মেজর জিয়া বলছি সেইটা। এবং এই যে সাক্ষাৎ, এই যে জিয়াউর রহমানের শারীরিক স্পর্শ, এটা আমাকে খুবই উদ্বেলিত করেছে এবং আমাকে খুবই মানে কি বলবো, এটা মানে আনন্দদায়ক, আমার জীবনের জন্য, তৎসময় জীবনের জন্য খুবই একটা স্পর্শকাতর পজিটিভ টাইম মনে হয়েছে আমার কাছে। এরপরে স্কুলে যখন আমরা পড়ি তখন দেখি ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বিভিন্ন দল আছে, কিন্তু জিয়াউর রহমানের কোনো দল নাই। আমি তখন যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে আমি কথা বলি, কাজ করি। একদিন দেখা গেল যে ছাত্রদেরকে বাস কন্ট্রাক্টররা বারবার গাড়ির থেকে ফেলে দেয়, হাফ ভাড়া দিত ছাত্ররা, গাড়ির থেকে ফেলে দেয়। এই নিয়ে অনেক ছাত্র আহত হয়। আহত হওয়ার প্রেক্ষিতে একদিন আমি সবাইকে সংঘবদ্ধ করে আমি বাস শ্রমিক এবং বাসের হামলা চালাই, মিছিল নিয়ে, বিক্ষোভ নিয়ে যাই। এভাবে কিন্তু আমার মধ্যে একটা রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছিল ভিতরে। কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে স্কুলে তখন, যদিও ইউনিয়ন বা মৈত্রী এই জাতীয় বাম রাজনৈতিক ঘরানার দলগুলো ছিল, কোথাও যায়নি। বললাম যে জিয়াউর রহমানের যদি কখনো দল হয় তখন করব। সেই হিসাবে যখন আমি ইন্টার শেষ করি, ইন্টারে যাই, ইন্টারে যাওয়ার আগে অর্থাৎ ক্লাস 10-এ বলা যায়, এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন জিয়াউর রহমান আমাদের ওই এলাকাতে যান এবং শিল্পী সিনেমা হল নামে একটা হলে তিনি এলাকার গণ্যমান্য লোকদেরকে নিয়ে এটা সমাবেশ করেন। ইতিমধ্যে স্কুলে বিতর্ক প্রতিযোগিতা বা উপস্থিত বক্তৃতা ইত্যাদিতে, স্কাউট ইত্যাদিতে আমি অ্যাটেন্ড করতাম, ঢাকা আসতাম, চট্টগ্রাম যেতাম, আন্তর্জেলা ইয়েতে করতাম। এতে করে লোকাল এসডিও আমাকে খুব স্নেহ করতেন।
ভালো জানতেন। তো এসডিও সাহেব ওই উপস্থাপনার দায়িত্ব আমাকেই দিল। আমি মাত্র মেট্রিক দিয়েছি, এত ছোট সময় দিল। দেওয়ার পরে আমি জিয়াউর রহমানের সামনে এই উপস্থাপনা শুরু করলাম। উপস্থাপনার যে ট্রেডিশনাল যে ধারা ছিল, সেই ধারা ব্রেক করে আমি শুরুতেই বললাম, মাননীয় রাষ্ট্রপতি, আপনার কাছে আমার প্রথম দাবি হলো এই অঞ্চল এ কোনো কলেজ নেই। আমরা যারা পরীক্ষা দিয়েছি, আমাদের যারা বড় ভাই, কেউ কলেজে পড়তে পারে না। সবাই কেউ চিটাগং, ঢাকা তো যেতে আসতে পারতো না, কুমিল্লা, ফেনী, চিটাগং এর মধ্যে আমাদের লোকজন পড়াশোনা করে। কিন্তু আমাদের এলাকাটা এত হতদরিদ্র গরিব অঞ্চল, এই অঞ্চল থেকে ফেনী, কুমিল্লা, চিটাগং গিয়ে পড়াশোনা করার সামর্থ্য নেই। এই এলাকাটাকে একটা কলেজ দেওয়ার জন্য আমি আবেদন করছি। সাথে একটা স্লোগান দিয়ে দিলাম যে অন্ধকারে আলো চাই, রামগড়ে কলেজ চাই। পিছনে আমার কিছু ছাত্র ভাই রেডি ছিল, তারাও স্লোগান দিল। তখন তো এসডিও এবং ডিসি, তখন রাঙ্গামাটির ডিসি আলী হায়দার খান, বিখ্যাত ব্যক্তি, তখন তাকে চাকমা খানও বলতো। আলী হায়দার খান সহ এসডিও সবাই নার্ভাস হয়ে গেল যে এটা কি করলো সে। উপস্থাপক তো শেষ করে দিয়েছে, টোটাল অডিয়েন্স পিন পতন, সাইলেন্ট, মানে কি ঘটে গেল সেখানে। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে তৎকালীন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আপনার মানে কর্নেল মোস্তাফিজুর রহমান, তারপরে মানে মশিউর রহমান জাদু মিয়া, তারপরে আপনার কি বলে যে বিচৌধুরী সম্ভবত মহাসচিব, এরকম লার্নেড লিডাররা তো সেই অডিয়েন্সে মঞ্চে বসা ছিল। হ্যাঁ, তো সবাই স্তব্ধ। জিয়াউর রহমান মঞ্চ থেকে, যদিও তখন চেয়ারে বসতো না, স্টেজে ফ্লোরেই বসতো। জিয়াউর রহমান ফ্লোর থেকে উঠে গিয়ে, স্টেজের ফ্লোর থেকে উঠে গিয়েই পুরো সোজা ডায়াসের দিকে হাঁটা দিল। আমিও ভয় পেয়ে গেলাম। ডায়াসের দিকে হাঁটা দিয়ে আমাকে আলতো করে সরিয়ে দিয়ে উনি মাইকে বলল, আমরা এখানে কলেজ চাই, আমিও চাই, এবং এই কলেজ 3 মাসের মধ্যেই হবে, এবং এই সেশনের ছাত্ররাই এরাই পড়বে। এবং আজকের যে ক্ষুদে উপস্থাপক, তাকে আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আমাদের দেশে এরকম নেতৃত্ব তুলে আনতে হবে, উঠে আসতে হবে। এই বলে উনি আবার ডায়াসে চলে গেল, আবার স্টেজে চলে গেল। অর্থাৎ ওনার বক্তব্যের আগেই কিন্তু উনি আমার উপস্থাপনার কথার প্রেক্ষিতে উঠে গেলেন, উনি এটা বললেন, উনি আবার ফিরে গেলেন স্টেজে। এরপরে আমি আমার ট্রেডিশনাল প্রোগ্রাম শেষ করলাম। এইভাবে জিয়াউর রহমানের আমি অন্তত আরো 5টা-6টা প্রোগ্রাম করেছি, উপস্থাপনা করেছি। মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, তবলছড়ি। ওনার মৃত্যুর 16 দিন আগে আমি সর্বশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করি সেখানকার তবলছড়িতে, মাটিরাঙ্গার তবলছড়ি। সে দুর্গম রাস্তা ছিল না, 3 দিন লাগতো যেতে। তো সেখানে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার গাইতে হবে, সেটা বলা হলো। আমরা আমাদের কলেজের, আমি তখন ফার্স্ট ইয়ারে উঠে গেছি, ফার্স্ট ইয়ার, আমাদের কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি 3 দিন এই রাস্তা বেয়ে চলে গেলাম। গিয়ে তবলছড়িতে টিকিয়া হাই স্কুল নামে একটা হাই স্কুলে আমরা অবস্থান নিলাম এবং রিহার্সাল দিয়ে রেডি করলাম। আর জিয়াউর রহমানের জন্য একটি পাহাড়ি মাসাঙ্গর তৈরি করা হলো, যে মাসাঙ্গরে উনি অবস্থান করবেন, থাকবেন, রাত্রি যাপন করবেন। কিন্তু দেখা গেল যে বৃষ্টি, ওয়েদার একটু খারাপ আজকের মতো, এই অবস্থায় সেখানে কিন্তু লিড করেছিল রাঙামাটির সুবিমল দেওয়ান। তিনি ছিল প্রেসিডেন্টের অ্যাডভাইজার, চাকমা। সুবিমল দেওয়ান উনি চাকমা। উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি সেখানে উপস্থাপনা করলাম। একটা পর্যায়ে দেখলাম একটা কানাঘুষা চলছে, কিছু হেলিকপ্টার ঘুরছে। তখন গোয়েন্দারা এসে প্রেসিডেন্টকে কানে কানে জিয়াউর রহমানকে বললেন, কি জেনে বললেন, মানে মিনিংটা আমরা পরে বুঝতে পারলাম যে আপনাকে এখানে রাত্রি যাপন করা ঠিক হবে না। আমি অনুষ্ঠান আমরা শেষ হয়েছে, কিন্তু রাত্রি যাপনটা থাকার যে কথা ছিল, যে মাচাং ঘর, ওখানে যে প্রেসিডেন্ট রাত্রি যাপন করার প্ল্যান ছিল, ওটা থাকা হয়নি। তিনি চলে আসলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তার জন্য। একদিকে বর্ডার একদম নিকটে ছিল, ইন্ডিয়া বর্ডার সর্বোচ্চ 500 গজ, অনুষ্ঠান যেখানে 500 গজের পরে ইন্ডিয়া। এর মধ্যে কিছু নেগেটিভ কথা আসতেছে। এই অবস্থায় জিয়াউর রহমান চলে আসলেন। এই জিয়াউর রহমানের সাথে আমার শেষ দেখা, যদিও আমি ওনার দাফনে অংশগ্রহণ করি, কারণ
আমি এর মধ্যে ইন্টার ফার্স্ট ইয়ারে ছাত্রদলে যোগদান করে ফেলি। যেহেতু ওই অঞ্চলে সিনিয়র ভাইরা পলিটিক্স করে না, সিনিয়র ভাইরা অন্যান্য উপজেলায় থাকতো, তখন মহকুমাগুলো ছিল রাজনৈতিক জেলা। আমি তখন রামগড় রাজনৈতিক জেলার ছাত্রদলের প্রেসিডেন্ট হই, বাংলাদেশের সর্বকনিষ্ঠ। তো সেই হিসাবে আমাদের জিয়াউর রহমান যেদিন মারা যান 30 তারিখ মে 30 মে, তিনি সেদিন কিন্তু চট্টগ্রামে সভা শেষ করে সকালের ফার্স্ট ফ্লাইটে ঢাকা আসবেন, এসে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির কাউন্সিল করবেন। সেই কাউন্সিলের একজন আমি কাউন্সিলর, ভোটার, সেই হিসাবে আমি অ্যাটেন্ড করলাম। আজকের যে সুগন্ধা অতিথি ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, এই সুগন্ধা অতিথি ভবনে এই কাউন্সিলের ফ্যান্ডেল আমরা সেখানে অপেক্ষা করছি। 10টা পার হয়ে 11টা 12টা, কোনো খবর নেই, প্রেসিডেন্ট আসছে না কেন। সিনিয়র লিডাররা তোলপাট শুরু করলো, প্রেসিডেন্ট কোথায় গেল, আসছে না কেন। এর মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। সুগন্ধাতে থাকতো কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজকে ছাত্র নেতারা ধরলো, চেপে ধরলো যে বলেন প্রেসিডেন্ট কোথায়, কি অবস্থা। এক পর্যায়ে শাহ আজিজ বাধ্য হয়ে রেডিওর নবটা ঘুরিয়ে দিল, বললো তোমরাই শুনো। রেডিওতে তখন হাম নাত বাজছে আর বলছে যে প্রেসিডেন্টকে কিছু দুষ্কৃতিকারী হত্যা করেছে। এরপরেই তো ছাত্রদের অশ্রু, চোখের জল এবং শোক, ক্ষোভ ইত্যাদি নিয়ে ওই প্যান্ডেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের যত ছাত্র ছাত্রী ছিল সারা দেশের, সবাই মিলে আমরা রমনা পার্কের এই রাস্তা ধরে কাকরাইল হয়ে পল্টন হয়ে আমরা প্রথম মিছিল করি জিয়াউর রহমানের মৃত্যুর প্রতিবাদে, হত্যার প্রতিবাদে। তারপরে ওনার লাশ আসে না, রাঙ্গুনিয়াতে লাশ পড়ে আছে, সেটা খুঁজতে খুঁজতে সময় লেগেছে। লাশ আসলো মানে পুরনো সংসদ ভবনের সামনে, সেখানে আমি গিয়ে দেখার সৌভাগ্য হলো। আমি অপেক্ষা করছি লাশ দেখার জন্য। সেখানে গিয়ে প্রথম জীবনে বেগম খালেদা জিয়াকে দেখতে পেলাম, তারেক রহমানকে দেখতে পেলাম, আরাফাত রহমান কোকুকে দেখতে পেলাম। আমরা ঘুরে 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 লাশ দেখে গেলাম। রাষ্ট্রীয় সকল প্রধান বিভিন্ন প্রতিষ্ঠানের, সেনাবাহিনী বলে, বিমান বাহিনী বিভিন্ন সংস্থা অর্থাৎ প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা সেখানে সবাই উপস্থিত ছিল এবং জিয়া লাশ দেখলো, কফিন দেখলো। তারপরের দিন ওনার দাফন। আমরা লাশ দেখেছি সন্ধ্যার দিকে। আমি আমার বন্ধুর বাসায় ফার্ম গেটে থেকে গেলাম, যেহেতু জানাজা হবে মানিক মিয়াতে, যাতে করে আগে ভাগে গিয়ে লাশের কাছে দাঁড়াতে পারি। কিন্তু দেখা গেল এত কাছে থেকেও আমি কিন্তু অনেক দৌড়ানোর পরেও আমি সামনের কাতারে যেতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ ঠেলে আমাকে ওই কবর যেখানে দিচ্ছে যাওয়া সম্ভব হয়ে ওঠে নাই। কবরে আমি মাটি দিয়েছি শেষ দিকে, মানুষজন অনেকেই কমে যাওয়ার পর। অর্থাৎ এইভাবেই আমার জাতীয়তাবাদ, জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের সাথে আমার সম্পর্ক। ওইটাই আমি বদ্ধ মূল ধারণা নিয়ে যে এই দলের মাধ্যমেই আমি মানুষের জনসেবা করি, মূলত জনসেবামূলক কাজ দিয়েই। পাহাড়ি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি বাহিনী গুলি করলো, তখন বাঙালি এবং পাহাড়ি মুখোমুখি হয়ে যাচ্ছে, তখন মাঝখানে দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষার জন্য কাজ করেছে। পাহাড়ি রাজনীতি তো সহজ না, প্লেনল্যান্ডের রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই ওখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর। সশস্ত্র গ্রুপের 4টা দল আছে, রাজনৈতিক দল, ওরা আবার সশস্ত্র দল। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে। এরপরে সেনাবাহিনীর সাথে আমাদেরকে মিলেমিশে কাজ করতে হয়, ওনাদেরও চাওয়া পাওয়ার সাথে আমাদের সমন্বয় রক্ষা করতে হয়। এরপরে আরও তো আছে, আঞ্চলিক পরিষদ আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন মানে দেশের থেকে আনকমন কিছু প্রতিষ্ঠান মানে বিশেষ বিষয় আছে। এই পিচ্ছিল পথকে ম্যানেজ করে, সমন্বয় করে রাজনীতি করা খুব কঠিন। সেই অবস্থা পার করে জীবনের অনেক ক্ষতি স্বীকার করেও জিয়াউর রহমানের এবং জিয়া পরিবারের সাথে আছি, বাংলাদেশি জাতীয়তাবাদকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি।
শুনছিলাম আপনার রাজনীতিতে আসার গল্প। একটু জানতে চাইবো, আপনি যখন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেই সময় আপনার সবচেয়ে চ্যালেঞ্জ কি ছিল? সবসময় আমি একটা জিনিস চিন্তা করছি যে একজন মানুষ এমপি হয় 5 বছরের জন্য, আমি হয়তো আবার হব, কিন্তু তার কোনো বিশ্বাস নাই, মানুষের মৃত্যুরও বিশ্বাস নেই। অতএব এই সুযোগ যখন আমি পেয়েছি জনগণের কাজ করার, আমি প্রথম কল্পনা করেছি এটা একটা মিনিটও নষ্ট করব না, প্রতিটা মুহূর্ত আমি পাবলিকের ডেভেলপমেন্টের কাজ করব, পাবলিকের জনস্বার্থে কাজ করব, ব্যক্তি স্বার্থে কাজ করব। আমি যখন এমপি বা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আমি দিনে 2 ঘন্টা বেশি ঘুমাইনি। আমি প্রতিনিয়ত কাজ করছি, গভীর রাত অবধি কাজ করেছি, যার জন্য আজকে আমার হাজার হাজার রাস্তা এখনো বিদ্যমান, শত শত স্কুল কলেজ আমার হাতে বিদ্যমান, ওখানে মসজিদ মাদ্রাসা মন্দির ক্যাং আমার হাতে করা, মাত্র 5 বছরে। 5 বছরে এটা কল্পনা করা যায় না, এত ডেভেলপমেন্ট। যদি আমি সব গ্রামীণ উন্নয়ন করেছি, কিছুটা পর্যটনের উন্নয়নও করেছি। আজকে যে সাজেক, সেটাও আমার হাত দিয়ে সৃষ্টি। সাজেকের রাস্তা আমি করেছি, সাজেক যেতে 7 দিন লাগতো, যেখানে আজকে টুরিস্টরা যাচ্ছে। আজকে ওখানকার যে আম্রফালি রাজশাহীকে বিট করছে, সে আম্রফালি আমি সেখানে উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমি মানুষকে বিনামূল্যে বাগান করে দিয়েছি, 4000 পরিবারকে। অর্থাৎ আমি বলতে সরকারি টাকায়। খালেদা জিয়াকে, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমি বুঝিয়ে আমি আর্থসামাজিক উন্নয়নের জন্য, মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য প্রকল্প নিয়েছি। এবং আমার ভিশন ছিল এই গরিব মানুষগুলোকে যে আত্মনির্ভরশীল কিভাবে করা যায়, তাদের আত্মকর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়। আজকে জুলাইয়ের 16 তারিখ, ঠিক 1 বছর আগে এই দিনেই আবু সাইদ এবং ওয়াসিম সহ মোট 6 জন শহীদ হয়েছিলেন। তো সেই ঘটনার আজকে 1 বছর পূর্তি। আপনার কাছে কি মনে হয় যে সেই জুলাই স্পিরিট এখনো বিদ্যমান আছে? জুলাইয়ের স্পিরিটটা বিদ্যমান এখনো আছে, তবে সেখানে একটু ভাটা পড়েছে। বিদ্যমান আছে নাই তা না। যেমন আমার ওয়াচে, আমার ঘড়িতে কিন্তু আবু সাইদের ছবি লাগানো। আমার মতো একটা মানুষ, আমি তো ছাত্র না, আমি তো ছাত্রত্ব ইউনিভার্সিটি শেষ করছি বহু আগে। 90-এর আন্দোলনে আমি ছাত্র ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরশাদ বিরোধী ফাইট করেছি, গুলির মুখোমুখি হয়েছি। তবে এখন তো আমার ছাত্রত্ব নাই, কিন্তু আমি আবু সাইদের ছবিটা ধারণ করি আমার ঘড়ির স্ক্রিনে। কেন করি? স্পিরিটটা আমার মতো এরকম অনেকের মধ্যে আছে, কিন্তু স্পিরিটটা আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি। কারা? যেমন যারা বিএনপি 16 বছর 15 বছর আন্দোলন করতে 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 একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছে, নির্যাতন জুলুম স্বীকার করে এই সরকারের কোমর মাজা ভেঙে দিয়েছে। এমন একটা প্রেক্ষাপট সৃষ্টি করতে চেষ্টা করেছে যে আপামর জনগণ, ছাত্র জনতাকে কখন আমরা নামাতে পারবো। ঠিক তখনই জুলাইতে গিয়ে এদেশের ছাত্র জনতা নেমে গেল এবং বিএনপি ত্যাগের সুফল ছাত্র জনতা এনে দিল। রক্তের বিনিময়ে লাশের উপরে পা দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল। তো এই স্পিরিটটা আমরা ধারণ করতে পারছি না কেন? এই ছাত্র নেতারা যদি প্রথমত সরকারের অংশীদারিত্ব না চাইতো, যেহেতু ওদের অনেকের বয়স 25 হয়নি। আমাদের দেশে 25 বছর আগে এমপি হওয়া যায় না, প্রার্থী হওয়া যায় না, মন্ত্রী তো দূরে থাক। তাহলে এই যে ভিলো প্রসেস, স্টুডেন্টরা পড়ার টেবিলে ফিরে না গিয়ে তারা সরকারের অংশীদারিত্ব নেওয়াটা ঠিক হয়নি, এবং তাদেরকে অংশীদারিত্ব দেওয়াটাও ঠিক হয়নি। তারা আবার জাতির প্রয়োজনে আবার বেরিয়ে আসতো, সরকার যদি সঠিক না চলে আবার বেরিয়ে আসতো, রাজনৈতিক দল যদি সঠিক না চলে আবার বেরিয়ে আসতো। তাহলে স্পিরিটটা থাকতো অটুট হিমালয়ের মতো। কিন্তু ওখানে গিয়েই তারা টাকার মোহে পড়ে গেল। যেমন সজীবের যে এলজিআইডি উপদেষ্টা, সজীবের পিএ 300 কোটি টাকার মালিক, এপিএ 441 কোটি টাকার মালিক, যেগুলো দুদকে মামলা হয়েছে, দুদক ধরেছে।
এতে করে ওই যে জুনিয়র লেভেলের যে স্টুডেন্টরা এরা কি শিক্ষা পেল? এরা শিক্ষা পেল যে আমাদের ছাত্র নেতারা যেহেতু এত টাকার মালিক হয়, আমিও কিছু কামাই। ওই যে জুলার স্পিড থেকে তারা সরে যায়। নাহিদের বাবাও ইয়েতে ঘুরেছে, সচিবালয় ঘুরে ঘুরে কন্ট্রাক্ট নিয়েছে, বিভিন্ন কাজের টাকার টেন্ডার নিয়েছে। এই যে তারা এটা করাতে স্পিডটা প্রথমত আঘাত করে, সরকারের অংশীদারিত্ব না নিলে এবং এইরকম দায়িত্ব না নিলে, কাজ না করলে স্পিডে আঘাত হতো না। তবে এখানে আমরা যারা সিনিয়র মুরব্বী, আমাদের আজকে প্রধান অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব সহ সকল রাজনৈতিক দল যদি বলতো তাদেরকে যে তোমরা বীর, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। স্বাধীনতা যুদ্ধেও আমাদের ছাত্ররা যুদ্ধ করেছে, তারা কিন্তু সরকারে অংশগ্রহণ করে নাই, অংশীদারিত্ব চায় নাই। এরশাদ বিরোধী 90-এর বিপ্লব আন্দোলনেও ছাত্ররা জীবন দিয়েছে। সর্বশেষ ছাত্র ছিল ডাক্তার মিলন, হত্যা হয়েছে। ট্রাক চালিয়ে ছাত্রদের উপর দিয়ে এরশাদ ছাত্র হত্যা করেছে। কোনো ছাত্র কিন্তু এরশাদ পরবর্তী সরকারের অংশীদারিত্ব চায় নাই, যার জন্য ওই স্পিরিটগুলো এখনো আছে, স্বাধীনতার স্পিরিটটা এখনো মানুষের মধ্যে আছে। পাশাপাশি যে সাম্প্রতিককালে এই যে মিটফোর্ডের ঘটনায়, সেখানে যেভাবে তারা, বিএনপি তো ক্ষমতায় নেই, তারা কেউ যদি অভিযোগ করে সরকারের বিরুদ্ধে করবে, সরকার ব্যবস্থা নেবে, সরকার অ্যারেস্ট করবে, ফাঁসি দিবে, জেল দিবে। বিএনপিকে আঘাত করে, কটাক্ষ করে তারেক রহমানকে, যেটা বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত এই অসভ্য বর্বর ভাষায় স্লোগান হয়নি, সেটা কিন্তু এনসিপি করেছে। এনসিপি কারা? ছোট অন্য সাধারণ ছেলেরা না, সার্জিস এবং কি বলে হাসনাত, এদের মুখ দিয়ে নোংরা, অসভ্য, বর্বর, আনকালচার্ড শব্দ বেরিয়েছে। জিয়াউর রহমান স্বাধীনতার একজন যোদ্ধা, সমক্ষ যোদ্ধা, সেই স্বাধীনতার সমক্ষ যোদ্ধার ছবি তারা পা দিয়ে মারিয়েছে। তো এখানে এসেই এই যে জুলাইয়ের মূল স্পিরিটটা নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5 আগস্টের পরে সব রাজনৈতিক দলের মধ্যে একটা মতের মিল ছিল, সবাই একই দিকে আগাচ্ছিল বলতে চাইলে। হঠাৎ 1 বছর পরে গিয়ে এমন কি হয়ে গেল যে এখানে আসলে কোনো দলের সাথে কোনো দলের মতের মিলই পাওয়া যাচ্ছে না? এই জিনিসটা কি আপনার কাছে কাঙ্ক্ষিত ছিল? এটা তো কোনো অবস্থায় কাঙ্ক্ষিত ছিল না। আমরা জুলাই আন্দোলন করেছি একসাথে সবাই, যে যেখানে আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, শিক্ষক, এরা পর্যন্ত নেমেছে। আমার নিজের চোখের দেখা আলালের ঘরের দুলাল, শিল্পপতির টোটাল পরিবার, জেনারেলের সাবেক জেনারেলদের টোটাল পরিবার, এই ডিউএসএসগুলোর থেকে যেভাবে বেরিয়েছে, জীবনে যারা রোদে যায় নাই এমন বাচ্চারাও বেরিয়েছে। তাহলে এমন এত বড় একটা ঐক্যের যে একটা বন্ধন ছিল জুলাই, সেই জুলাইটা নষ্ট হচ্ছে একমাত্র ক্ষমতার লোভে। জামায়াত, এনসিপি ভাবছে, এনসিপি দলটা হলো কেন? তারা ভাবছে আমরা যখন সরকারের অংশীদারিত্ব হচ্ছি, তাড়াতাড়ি একটা নতুন দল করে আমরা সরকার গঠন করে ফেলব। সরকার ক্ষমতার মোহ এই বাচ্চা ভাইদের, যাদের অভিজ্ঞতা এখন অনেক কম। এই যে আমি পিচ্ছিল পথের কথা বলছি, যে পথ অতিক্রম করে আসছি, জেল, জুলুম, হুলিয়া, এত কিছু খেটে জীবনের বড় অংশ শেষ করে দিয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি আর সম্মানিত হয়েছি, এটা তো তারা দেখে নাই কিছু। তাদের তো সময় লাগবে, কিন্তু তারা এখনই ক্ষমতায় যেতে চায়, তারা এখনই বলে 300 আসন তারা পাবে। অথচ আপনি দেখেন তাদের লোক কয়জন আছে। জুলাইতে যারা আন্দোলন করছে তারা কেউ জামাতের, কেউ বিএনপির, কেউ জাতীয় পার্টির, কেউ সাধারণ ছাত্র, এখন ম্যাক্সিমাম তো যার যার ঘরে চলে গেছে। এনসিপি যারা করছে এটা তো শুধু মুসলিমের কিছু লোক রয়ে গেছে। তারা ক্ষমতার মোহে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এই বিভেদটা নিয়ে নির্বাচনের কোনো সংকট দেখছেন কিনা? আমি নির্বাচনে কোনো সংকট দেখছি না। এই বিভেদে কিছু আসে যায় না। রাজনীতিতে বিভেদ থাকে, রাজনীতি এটা একটা রাজনীতির বৈশিষ্ট্য। বিরোধ থাকে, একে অন্যের পক্ষে কথা বলে, তো সেটা একটা সীমা রেখা থাকে। তো আমরা জুলাইয়ের পরে আমরা চাইছিলাম নতুন ধারার রাজনীতি, সে হাসিনার অসভ্য রাজনীতি না, কাল নিউ জেনারেশন রাজনীতি চেয়েছিলাম, এখনো চাই।
একদম নিউ জেনারেশন রাজনীতি হবে, গালাগালি হবে না, মারামারি হবে না, জগাজারি হবে না, পোস্টারিং লাগবে না, অনলাইনে আপনার আমার প্রচার হবে, আপনার আমার কথার মধ্যে দিয়ে ইলেকশনের প্রচার হবে, নির্বাচনী কোনো পোস্টারের প্রয়োজন নেই। আমি যখন প্রথমবার আমেরিকাতে যাই তখন একটা নির্বাচন চলছিল, ভাবলাম কি রাস্তায় লোক নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, কীভাবে হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম, বললো যে ভাই ওদের নির্বাচনে হয়। তাহলে আমরা অনেক, সেটা 5 সালের কথা বলছি, এত বছর পরেও কেন আমরা আমেরিকানদের মতো, ইউরোপিয়ানদের মতো, পশ্চিমাদের মতো ইলেকশন করতে পারবো না? সংস্কার ইস্যুতে অনেক দলের অভিযোগ যে বিএনপি মৌলিক সংস্কারের বিপক্ষে। আপনি এটাকে কতটুকু সত্য মনে করেন? না, এটা পুরোপুরি সত্য না। সংস্কার ইস্যুতে যে সকল বিষয় আমাদের কাছে মৌলিক মনে হয়েছে ওগুলোতে তো আমরা একমত হয়ে গেছি, আমরা প্রায় বিষয়ে তো একমত হয়ে গেছি, 2-4টা বিষয় ছাড়া। অতএব সংস্কার ইস্যুতে খুব বেশি পিআর পদ্ধতি নিয়ে কি বলবেন? পিআর পদ্ধতি নিয়ে আমি বলবো, যদি বলি একটা, আমি গতকালকে আর টিভিতেও বললাম, এনটিভিতেও বললাম, যে এরকম একজন ঠাট্টা করে বলতেছিল যে ভাই পিআর পদ্ধতিতে ভোট হলে কেমন হয়? তাই একজন বৃদ্ধ চাচা বলছে, এটা হলো তুমি ভোট দিবা ট্রাম্পকে, সংসদে দেখবা হিরো আলমকে। এটা হলো পিআর পদ্ধতি। আমরা ভোট দেবো, কাকে ভোট দিচ্ছি জানি না, সে ভোট পেয়ে ওই ফরিদপুর থেকে একজন এমপি হবে। আমি ভোট দিলাম ঢাকায়, আমি ভোট দিলাম পার্বত্য চট্টগ্রামে, সেই ভোটের হবে ময়মনসিংহ থেকে এমপি হবে, ময়মনসিংহের লোক। পিআর পেছনের রাস্তা, পেছনের রাস্তা দিয়ে তো কেউ যাওয়া উচিত নয়। এটা তো জামাত চায়, কারণ ওরা জানে জীবনে ক্ষমতা আসতে পারবে না। তারা একবার 2 আসন 3 আসন পাইছে না, এবারও তারা সেবা অবস্থা যাবে। বিএনপির সাথে থাকার কারণে 16 আসন পেয়েছিল, তারা দানের শেষ নিয়ে। বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বেশ চাঁদাবাজি সহ নানান কিছু অনিয়মের অভিযোগ উঠছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, দল কি পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে কিনা? দেখেন, যেখানে আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগ ক্ষমতার থেকে বিতাড়িত হলে প্রায় 5,000 লোক মারা যাবে, শেখ হাসিনা কিন্তু 10,000 লোক বলেছে যে এক রাতে 5,000 লোক মারা যাবে। এরকম একটা আওয়ামী লীগ বিদায় নিলে এরকম একটা আশঙ্কা আওয়ামী লীগ করেছে, বিদেশিরা করেছে, বাংলাদেশের বিশিষ্ট জনরা করেছে। দেখেন, একটা লোকও তো খুন হয়নি, বিএনপি এইভাবেই কন্ট্রোল করেছে। খালেদা জিয়া পর্যন্ত হসপিটালের বেড থেকে বার্তা পাঠিয়েছে, বিএনপি এতটা কন্ট্রোল করেছে। কিন্তু বিভিন্ন এলাকায় 15 বছরে যারা বিএনপির লোকদের উপরে, ছেলেপেলেদের উপরে, পরিবারের উপর অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকে অনেকেই ক্ষোভে আক্রমণ করেছে যে তুমি আমার দোকান লুট করেছো, আমার দোকানের টাকা দাও, তুমি আমার পুকুর দখল করে এত বছর খেয়েছ, আমার জমি দখল করে এত বছর চাষ করে খেয়েছ, সেই টাকা দাও। এরকম কিছু ঘটনা ঘটেছে। আর কিছু টোকাই জাতীয় লোকজন থাকে, এরা একসময় এক পার্টির মিছিলে যায়, এদেরকে বিএনপি বানিয়ে দিল বা জামাত বানিয়ে দিল। এরা অনেক সময় কাউকে জোর করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা নিয়েছে। এটা বিএনপির ক্ষেত্রে এটুকু বলা যায়, সেটা বিএনপি দ্রুত গতিতে, দ্রুত হস্তক্ষেপে, তারেক রহমান সাহেবের দ্রুত হস্তক্ষেপের কারণে এটা বন্ধ হয়েছে। আমরা অনেকগুলো নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি এইসব অভিযোগের ভিত্তিতে। পাশাপাশি আমরা আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করেছি। এখন বিএনপির মধ্যে এরকম কোনো অভিযোগ তারা কেউ প্রমাণ করতে পারবে না। এগুলো ছোটোখাটো ঘটনা। বরঞ্চ জামাত ইসলাম কি করলো, ইসলামী ব্যাংক দখল করতে গেল এবং এনসিপি আর জামাত ইসলাম মিয়া বসুন্ধরাকে শেল্টার দেওয়ার জন্য 1000 কোটি টাকার কন্ট্রাক্ট করলো, বড় বড় প্রতিষ্ঠান সব জামাত দখল করলো। এগুলোকে আমরা চাঁদাবাজি হিসেবে দেখছি না। বড় বড় প্রত্যেকটা কোম্পানিকে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামাত এবং এনসিপি 1000 কোটি টাকার কন্ট্রাক্টে। আপনার ডেভেলপমেন্ট ওয়ার্কের যে সমস্ত উন্নয়ন প্রকল্প 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, ওখান থেকে এই সজীব ভুঁইয়া আর ওই যে নাহিদরা 10,000 কোটি, 20,000 কোটি টাকার প্রজেক্ট থেকে 10% নিয়েছে। 10,000 কোটি, 20,000 কোটির থেকে 10% করে নিয়ে গেলে কত টাকা যোগ করে দেখেন, ক্যালকুলেটারে জায়গা হবে না, এত টাকা তারা নিয়েছে। সেটাকে চাঁদাবাজি বলছে না। তাদের পিএসপিএরা যা করেছে সেটাকে চাঁদাবাজি বলছে না। ওই বিএনপির কোন ছেলে তার জমি দখল করেছে সেটার জন্য সে ধরে আমার জমির ক্ষতিপূরণ দাও, 5,000 টাকা নিয়েছে, সেটা চাঁদাবাজি হয়ে গেছে। আসলে বিএনপি সে অর্থে কোনো চাঁদাবাজি করছে না। যারা করার চেষ্টা করেছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে
তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বরঞ্চ চাঁদাবাজি করছে পুরো দমে জামাত ইসলাম, শিবির এবং এনসিপি, এবং মোটা দাগে চাঁদাবাজি করছে। প্রত্যেকটা জেলার বড় বড় প্রতিষ্ঠান তারা দখল করেছে, মোটা দাগে চাঁদাবাজি করছে ওরা। যেহেতু সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, একটু আপনার জেলা খাগড়াছড়িতে যেতে চাই। সেখানে এখনকার রাজনৈতিক বা ইলেকশনকে নিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে আছে, বা আগামী নির্বাচনে আমরা নতুনত্ব কোনো কিছু দেখতে পাবো কিনা? নতুনত্ব বলতে কি ধরনের? তরুণ নেতৃত্বের কোনো প্রভাব থাকবে কিনা এখানে? না, অবশ্যই তরুণ নেতৃত্বের প্রভাব থাকবে। তরুণরা 3বার 4বার ভোট দিতে পারে না, তারা ভোট দিবে, এটাও একটা নেতৃত্ব। তারা ভোট দিবে, তারা ভোটার অর্গানাইজ করবে। তরুণরা অনেকেই প্রার্থী হবে, এটাই স্বাভাবিক। একবার ফেল করলে দেখো শতবার, তারা আবার আসবে, এভাবে তো আসবেই। তরুণ নেতৃত্ব, পুরনো প্রবীণ নেতৃত্ব, মধ্যবয়সী নেতৃত্ব আসবে, অনেকে অংশগ্রহণ করবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে এখন সবচেয়ে বড় বাধাটা কি, এবং আপনি সে জায়গায় থাকলে কিভাবে সেটাকে অতিক্রম করতেন? পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো চাঁদাবাজি। সশস্ত্র গ্রুপগুলো যে চাঁদাবাজি করছে, পাশাপাশি তারা উন্নয়ন কর্মকাণ্ড থেকেই তো চাঁদাবাজি করছে। একটা মোটরসাইকেল চালাতে হলে চাঁদা দিতে হয়, একটা গাড়ি যেতে হলে চাঁদা দিতে হয়। ওখানকার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য ঢাকা থেকে যদি রড যায়, যার মধ্যে রডের গাড়ি, ট্রাক চাঁদা দিতে হবে। পাশাপাশি সেখানে সশস্ত্র যে কাজগুলো হয়, অস্ত্র চলে, নিরাপত্তার ঝুঁকি, এই বিষয়গুলো ওখানকার নিরাপত্তার জন্য হুমকি এবং বাধা, উন্নয়নের জন্য হুমকি এবং বাধা, এটাই আমি মনে করি। এছাড়া আর কোনো উন্নয়নের জন্য বাধা মনে করি না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আগামী 5 বছরে আপনি খাগড়াছড়িকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে আমি চাই, যদি আমাকে ওখানকার লোকজন নির্বাচিত করে, ভোটাররা, বিগত 2001 থেকে 6 তারা আমার ডেভেলপমেন্ট উন্নয়ন দেখেছে, কাজ দেখেছে, যেহেতু আমার প্রমাণ আছে, কি করেছি তার দৃশ্যমান প্রমাণ দাঁড়িয়ে আছে, সেই হিসাবে যদি তারা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে, তাহলে আমি এটাকে একদম সকল সম্প্রদায়ের জন্য একটি ফুলের বাগানে পরিণত করব। সারা বাংলাদেশের মধ্যে একটা মডেলে তৈরি করব, একটা পর্যটন আকর্ষণের একটি জায়গা তৈরি করব, যেখানে শুধু কিছু দেখতে যাবে না, মানুষ দেখতে যাবে যে পাহাড়ি বাঙালিরা কীভাবে বাস করে। পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আস্থা, বিশ্বাস স্থাপন করব এবং বন্ধুত্ব স্থাপন করব। বন্ধুত্ব এবং আস্থা, বিশ্বাসের জায়গাটাকে মজবুত করে ডেভেলপমেন্ট করব এবং সেখানে শিক্ষার হারকে আরও বাড়ানোর জন্য, তরুণ সমাজের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব, যে ব্যবস্থার মধ্যে দিয়ে তরুণরা কর্মজীবী হবে, পরিবারগুলো আত্মনির্ভরশীল হবে এবং মানুষগুলো নিরাপদে ঘুমাবে, দরজা খুলে ঘুমাবে, সেই ব্যবস্থা করব। বাংলাদেশের একটি জেলা, একটা মডেল, শুধু খাগড়াছড়ি না, রাঙামাটি, বান্দরবনও তাই করব। পার্বত্য অঞ্চলে একটা মডেলে পরিণত করব এবং সকল সমস্যাকে সমাধান করার জন্য সকল গোত্র, গোষ্ঠী, মহল বা অংশ, গ্রুপ, সশস্ত্র বলেন, নিরস্ত্র বলেন, সবার সাথে আলোচনার মাধ্যমে সমন্বয়ে আমি এটা পারবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলা ভিশনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি চাইলে বলতে পারেন। বাংলা ভিশনের অনেক দর্শক, অনেক ভিউয়ার, বাংলা ভিশন আমরা দেখতে দেখতে আমরা দেখতাম, প্রচুর দেখতাম। বাংলা ভিশনের নিউজের জন্য আমরা অপেক্ষা করতাম, 10টা 30 কখন হবে, রাত 1টা কখন হবে, সেইভাবে দেখে আসতেছি। তো বাংলা ভিশনের প্রচুর ভিউয়ার, প্রচুর দর্শক, সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং বাংলা ভিশনের দর্শকদের থেকে আমি দোয়া চাই, সহযোগিতা চাই। আমার কোনো ভুলভ্রান্তি থাকলে আমাকে শুধরিয়ে দেবে, আমাকে মেসেজ দিয়ে, কল দিয়ে শুধরিয়ে দেবে নানাভাবে, কিন্তু আমি তাদের ভালোবাসা চাই, সারা বাংলাদেশের দর্শকদের ভালোবাসা চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।